কেন বয়কট করবে না ভাই? আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের সবাই জিতাই দিতেছে, ডাকসু নির্বাচনে সমস্ত ছাত্রলীগের পোলাপান ভোট দিয়া জিতাই দিছে। মির্জা আব্বাস সাহেব দেখেন কত ট্যালেন্ট, জিনিয়াস, উনি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধইরা ফেলাইছে। ধইরা উনি আইসা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে, এবং যেহেতু উনি একজন ছাত্র শিবিরের ভিপি হবে, পরশুদিনে বলেছেন। আরো কত কথা। অহংকারের পতন হয়েছে তো, মানে এমন পতন হয়েছে যে জয়ের স্বাদই আপনারা পান নাই, অথচ এত বড় একটি ছাত্র সংগঠন। এই ভরাডুবির পিছনে বড় কারণ হচ্ছে ওই আওয়ামী ন্যারেটিভ। যে আব্বাস সাহেব বলেছেন ছাত্রলীগের ভোটে ছাত্র শিবির জয়ী হয়েছে, এবং বিএনপির অনেক নেতাই কারচুপির অভিযোগ তুলেছেন, কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ সালাউদ্দিন সাহেব হচ্ছেন বিএনপির মেইন, তিনি অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে অন্য নেতারা কারচুপি বা বিভিন্ন দুষ্টুটি নিয়ে কথা বলেছেন। মির্জা আব্বাস তো বলেছেন ছাত্র শিবিরকে ছাত্রলীগ ভোট দিয়েছে, যেকেই ভোট দেখ না কেন তারা তো জয়ী হয়েছে। আপনারা কেন ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের বুক টানতে পারলেন না, সেটা আপনাদের ভাবা উচিত। দর্শক, এ বিষয় নিয়ে দুইটি আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন যে আসলে বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে, এবং এই যে বিএনপি ছাত্রলীগ ভোট দিয়েছে, অমুক ভোট দিয়েছে, এগুলো বলে তারা কি নিজেদের অপরাধ ঢাকতে পারবে কিনা। চলুন আলোচনাগুলো শুনে আসি। ভোটের মাধ্যমে নির্বাচিত ছাত্র লিডার সাইদ কাইয়ুম এবং ছাত্র শিবির সহকারে যারা এই যে জয় হইল নির্বাচনে, ডাকসুর নির্বাচনে, এরা কিন্তু বাংলাদেশের এই নতুন বাংলাদেশের একেবারে ভোট দ্বারা পরীক্ষিত লিডার। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে নির্বাচনে পাশ কইরা আসা নির্বাচিত লিডার ওনারা, এছাড়া কিন্তু কেউ নির্বাচিত না। খেয়াল করে দেখেন। আর আজকে হবে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয়, একমাত্র বিশ্ববিদ্যালয় পরিবেশ বান্ধব। ভাই, চারিদিকে সবুজে ঢাকা, গাছ গাছালির ভিতরে পাখির কিচির মিচির, ওর মধ্যে লেখাপড়া, কি মজা, তাই না? কিন্তু এখানে অন্য মজাও নিছে। ৩৩ বছর এখানে নির্বাচন হয় না। ৩৩ বছর কারা এই দেশ চালাইছে? সব কিন্তু নির্বাচিত সরকার। অথচ এই জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর কোনো নির্বাচন হয় না। ব্যাপারটা বুঝেন, মানে যে যখন সরকারে ছিল সে তার নিজের জোরে চালাইছে, আমার ছেলে পেলেরা চালাইবো, কিসের নির্বাচন, কেন দরকার হবে নির্বাচন, এইভাবেই চলে আসছে। কিন্তু আজকে যে নির্বাচনটা হইতে যাচ্ছে এটার মধ্যে ভেজাল লেগে গেল, হারার আগেই হেরে গেল মনে হয়। ছাত্রদল বয়কট করছে নির্বাচন বিকেলের দিকে। এই নির্বাচনের ভোট শেষ হবার কিছুক্ষণ আগে ওনারা বয়কট করে দেখলাম বাইরে চলে গেল, বাইকে চলে গেল, সাংবাদিকরা দৌড়াইতেছে, ইউটিউবাররা দৌড়াইতেছে, ভাই কিছু কইয়া যান, কেন বয়কট করলেন? না, কিছুই বলবে না। কেন বয়কট করবে না ভাই? আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের সবাই জিতাই দিতেছে, ডাকসু নির্বাচনে সমস্ত ছাত্রলীগের পোলাপান ভোট দিয়া জিতাই দিছে। মির্জা আব্বাস সাহেব দেখেন কত ট্যালেন্ট, জিনিয়াস, উনি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধইরা ফেলাইছে। ধইরা উনি আইসা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে, এবং যেহেতু উনি একজন বড় নেতা বিএনপির, উনার বলার সঙ্গে সঙ্গে সব নেতারা একসঙ্গে প্রতিবাদ করছে। যে প্রতিবাদ মানে কি, অভিযোগ আর কি, ছাত্রলীগের ভোটে ছাত্র শিবির জয় হয়ে গেল, ছাত্রলীগ এসব ভোট দিয়া তাদেরকে জয় আইনা দিছে, এই অভিযোগ। আর এই অভিযোগের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে বয়কট না করে থাকে বলেন? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ভাই আবাসিক হলগুলোর নাম দেখলে মনে হয় পুরাটাই ঘাঁটি, হ্যাঁ, ছাত্রলীগের ঘাঁটি। শেখ হাসিনা আবাসিক হল, বঙ্গমাতা ফয়জুতুন্নেসা আবাসিক হল, এরকম অনেক হল ভাই ওই আওয়ামী লীগের আমলে যে নামগুলা ছিল সেগুলা। তার মানে কি, আব্বাস সাহেব যে কথা বলছে এখানেও এই ছাত্র শিবির জিতা যাবে, ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়ে দিবে, যার জন্য বয়কট করছে। সোজা হিসাব, তাই না? আগে ভাগেই চলে গেছে, হারার আগেই হাইরা গেল। কিন্তু নির্বাচন কি থামে গেল? না, নির্বাচন থামে নাই। বরঞ্চ কি ঘটনা ঘটছে জানেন? যখনই তারা বয়কট করছে তখনই দেখা গেছে লাইন আরো লম্বা হইতেছে। মানে অনেকে ভোট দিতে যে আসে নাই তারাও আসতে শুরু করছে। আর ওই ইউনিভার্সিটির একটা মজা কি জানেন? ওখানে প্রায় 100% ছাত্ররা
ওইখানেই থাকে, ওইখানেই আবাসিক এলাকা, ওইখানে থাইকাই লেখাপড়া করে। এর মধ্যে প্রথম ভেজালটা লাগছে কোথায় জানেন? এই বঙ্গমাতা আবাসিক হলে। এখানে পুরুষ ঢুকাই নিষেধ, যাওয়াই নিষেধ। এর মধ্যে ছাত্র দলের এক নেতা ঢুকে গেছে, বলে যে এখানে জাল ভোট হচ্ছে, এটা বলে ঢুকে গেছে। এখন ওইখান থেকে প্রতিবাদ করলো যে ভাই এখানে তো সব দলের প্রতিনিধি আছে, কেউ তো এই প্রতিবাদটা করলো না, কেউ এই অভিযোগটা করলো না যেখানে জাল ভোট হইতেছে, আপনি এইভাবে দল বল নিয়ে ঢুকে গেলেন। তারপরে যা হবার তাই হয়েছে, তাকে অপমান কইরা বাইর কইরা দিছে। তার কিছুক্ষণ পরই তারা বয়কট কইরা চলে গেল। এতে কি নির্বাচন থেমে গেল? না, নির্বাচন থামে নাই। হয়তো একটু রাত হবে, যেভাবে ডাকসু নির্বাচনে সারা রাত পার কইরা দিয়েছিল। সারা রাত পার হয়েছিল কেন জানেন? একটু ভাগাভাগি করতে চাইছে, হ্যাঁ, যে 2-4টা সিট ছাইরা দিতে হবে। কারণ ওই যে ঢাকা ইউনিভার্সিটির চারিদিকে নাকি ছাত্র দল আর ছাত্র শিবির, জামাতে ইসলাম মুখামুখি, এখানে অনেক রকম অঘটন ঘটা যাইতে পারে। পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই ঘাবড়ে গেছে যে ভাই একটু ভাগাভাগি করে নেওয়া যায় কিনা, এরকম গুজবও শোনা গেছে। আর এটা গুজবও না হইতে পারে, এরকম হইতে পারে ভাই বিভিন্ন এজেন্সি তো প্রভাব বিস্তার করতে চায় আমাদের দেশে। ওই নিয়মটাই তো চলতেছে। কারণ এই সরকার চলতেছে কার সেটআপে? পুরনো আমলের সেটআপে, শেখ হাসিনার সেটআপেই তো চলতেছে ভাই, তাই না? ওই একই সেটআপ রাখা চলা খুবই কঠিন, কিন্তু উপায়ও নাই, ওই সেটআপই চলতে হবে। দেখেন বিএনপির বড় নেতা এই যে সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু আবার স্বাগতম জানাইছে ডাকসুর নির্বাচনে। কিন্তু অন্য নেতারা স্বাগতম তো দূরের কথা, বরঞ্চ এটা জালিয়াতির নির্বাচন হয়েছে, এটা মেনে নেওয়া হবে না। এবং অনেকেই তো ভাই বলতেছে যে এই বিশ্ববিদ্যালয় আর লেখাপড়া করা যাবে না, কারণ এটা চলে গেছে মাদ্রাসার আন্ডারে, মাদ্রাসা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি করবেন বলেন? কোনো উপায় নাই। মানুষের চাওয়া এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, কারা লেখাপড়া করে? এই যে দেশের 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে যে গ্রামগুলো আছে, এই গ্রামের ছেলেরাই তো আসে, এই গ্রামের মেয়েরাই আসে এখানে লেখাপড়া করতে। আর এই গ্রামে আর এই যে জেলাগুলোতে কি কি ঘটনা ঘটতেছে গত 1 বছর যাবত, এগুলা তো তাদের মা বাবা চাচা ভাই বোন টেলিফোন কইরা ছাত্রদেরকে জানাইতেছে, বাবা সাবধান, দেশে আসিস না, এখানে কিন্তু এই ঘটতেছে। এখানে একটা মামলার মধ্যে 200 জনকে আসামি কইরা মামলার ব্যবসা করতেছে, হ্যাঁ, এই বাণিজ্য চলতেছে। কারা এই বাণিজ্য করতেছে? তাদেরকে তো আর লুকানোর কিছু নাই, কারণ তাদেরকে অনেককেই বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার কইরাও শেষ করতে পারে নাই, এখনো চলমান। এই যে চলমান ব্যাপারটা দেখতেছে সারা দেশের, এইটা আইসা প্রভাব পড়ছে ডাকসুর নির্বাচনে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম প্রভাব পড়বে ভাই। এবং এইভাবেই যদি চলতে থাকে ওনারা, এই প্রভাবটা যায় পড়বে জাতীয় নির্বাচনে। পড়বে না ভাই? অবশ্যই পড়বে। কারণ দেখেন শুধু আমাদের দেশে না, চারিদিকে তাকান, নেপালের দিকে তাকান, নেপালের দৃশ্যগুলা দেখতে ঠিক হুবাহুব আমাদের দেশের দৃশ্য ভাই। হ্যাঁ, ওই যে দেখবেন যে অন্তর্বাস টাস নিয়ে যেভাবে পিক দিতেছে, সেম পিক আপনারা এখানে দেখছেন না? ওইখানে যেভাবে লুট কইরা যাইতেছিল হাসতে হাসতে নাচতে নাচতে, এখানেও সেম, কিন্তু নেপালও সেম। আবার শুরু হয়ে গেছে ভারতে। ভারতে তো চরম আকার ধারণ করতেছে, জানেন, চরম আকার ধারণ করতেছে। এর মধ্যে জানেন একজন সোশ্যাল মিডিয়া আইসা মারাত্মক একটা অভিযোগ করছে। ওই বেচারা একটা ঘর ভাড়া নিতে গেছিল, তাকে ঘর ভাড়া দেওয়া হয় নাই। কেন? সে ব্যাচেলার, সে বিবাহিত না। এখন তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় যে আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না যেহেতু আমার বউ নাই। কিন্তু যার বউ নাই তার হাতে কেমনে দেশ তুলে দিলেন? হ্যাঁ, মোদিজির তো বউ নাই, তাকে কেন দেশ তুলে দিলেন? তার হাতে কিভাবে দেশ দিলেন? আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না, এই অভিযোগ করতেছে সোশ্যাল মিডিয়ায়। এবং আরো ভয়াবহ অভিযোগ আসতেছে। হ্যাঁ, দেখেন সিনেমার এক নায়িকাকে নিয়ে বোম্বের, উনি অনেক সুযোগ সুবিধা নিছে এই বিজেপি থেকে, টাকা পয়সা নিয়ে ছবি টবি বানাইছে হিন্দুস্তানের উপরে। ওনার সাথে কেলেঙ্কারি, হ্যাঁ, যৌন কেলেঙ্কারিও আসবে, অনেক রকম ঘটনা ঘটবে, ঘটতেই হবে। কারণ জেএনজি, এই যে এই জেনারেশন ভাই ভয়াবহ, এদেরকে থামাইতে পারবেন না ভাই, এদের মুখে কিছুই আটকায় না। দেখেন না আজকে হাসনাত আব্দুল্লাহ বলতেছে, কোথায় বলতেছে জানেন? আবার ওই মিটিং আরম্ভ হয়েছে
এই দেশের আইন কানুন নিয়া, আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়া, নির্বাচন কিভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে আবার বৈঠক আরম্ভ হয়েছে। এই বৈঠকের শেষ নাই। ওই বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমাদের দেশের রাজনীতিতে এই দেশের বিভিন্ন এজেন্সি প্রভাব বিস্তার করতে চায়, এরকম অভিযোগ করছে। দেখছেন জেএনজি কিচ্ছুই মানে না ভাই, এদের মৃত্যুর ভয় নাই তো, এরা জিন্দা লাশ তো ভাই, জিন্দা লাশ। হ্যাঁ, জিন্দা লাশ কে জানি বলছিল, হ্যাঁ শেখ হাসিনা। কাকে বলছিল মনে আছে? জাতীয় পার্টিকে, যে এরা তো জিন্দা লাশ। না, জিন্দা লাশ পাওয়া যাবে না, ওরা শহীদ। হ্যাঁ, ওরা জিন্দা শহীদ ভাই, জিন্দা শহীদ। সত্যিকারের কথা দেখেন আমাদের জুলাই গণ অভ্যুত্থান কিভাবে সারা দুনিয়াতে ছড়ায়া যাইতেছে। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছিল না, মনে নাই আপনাদের, যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের মডেল সারা পৃথিবীতে ছড়ায়া যাবে। এই জওয়ানদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে, তাদেরকে মডেল হিসাবে নিবে, এরকম একটা কথা বলছিল উনার বক্তৃতায়। মনে আছে আপনাদের? দেখেন তাই হইতে যাচ্ছে, চারিদিকে তাকাইলে সেটাই বোঝা যায়, কিন্তু ঘরের ভিতরের লোকজন আমরা বুঝতে পারতেছি না। আর দেশের ভিতরে থাইকা আমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারতেছি না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভাই, অনেক বড় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণ যে আমরা একটা ব্যাপারই জানি, যে নির্বাচিত সরকার না আসলে এই দেশের পরিস্থিতি ঠিক হবে না। এই যে অস্থিরতা বাড়ায় যাচ্ছে, কেন বাড়াচ্ছে? তাড়াতাড়ি যেন একটা নির্বাচিত সরকার আসে, তারা আইসা সোনার বাংলাদেশ গড়বে, এইটাই তো বয়ান, আর তো কিছু না। কিন্তু নির্বাচন যে করবেন আর নির্বাচন যে দিবে, কে নির্বাচন দিবে? কার অধীনে নির্বাচন করবেন? এই সরকার নির্বাচন দিবে কোন আইনে, কোন বৈধতায়, কোন ক্ষমতায়? এর কি ক্ষমতা একটুখানি বুঝায় বলতে পারবেন? 5 তারিখ থেকে 8 তারিখ এই 4 দিন কে ছিল সরকার? ইউনূস স্যার আসার আগে এই 4 দিন এই দেশ কে চালাইছে? অনেকে বলে সেনাপ্রধান ওয়াকার সাহেব দায়িত্ব নিছিল। উনি বক্তৃতার মধ্যে বলছিল কোনো বেআইনি কাজ হবে না, আমি সবকিছু দেখতেছি, এরকম কথা দিছিল। কিন্তু উনি কি দায়িত্ব নিছিল এই দেশের? উনি কি দেশ চালাইছে এই 4 দিন, নাকি মহামান্য রাষ্ট্রপতি চালাইছে? কে দেশ চালাইছে? সত্যিকার কথা কি জানেন? ওই 4 দিন বাংলাদেশের জনগণ দেশ চালাইছে। বাংলাদেশের জনগণ ছিল ওই সিংহাসনে, ওই প্রধানমন্ত্রীর গদিতে, সবাই মিলে এক চেয়ারে বসছিল। এই 4 দিন বাংলাদেশের জনগণ ছিল প্রধানমন্ত্রী। 8 তারিখে ইউনূস স্যার আসছে, তারপরে ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, এর আগে বাংলাদেশের জনগণ। তার মানে এই যে 4 দিনে সরকার ছিল না, এই 4 দিনে যা কিছু ঘটছে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি ভয়াবহ অবস্থা গেছে আপনারা জানেন। এর দায়িত্ব কার? এর দায়িত্ব তো এই জনগণের। এই জনগণের মাথায় আইসা এই দায়িত্ব পড়বে। এই জনগণ থেকে বাইসা নিয়ে যাকে ইচ্ছা তাকেই ঝুলিয়ে দেওয়া হবে ভবিষ্যতে। আজ থেকে 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এটা হবেই এই দেশে। তার মানে জনগণ আপনারা সচেতন হন। আমরা ছিলাম এই দেশের মালিক 4 দিন, আমরাই ছিলাম প্রধান উপদেষ্টা, আমরাই ছিলাম প্রধানমন্ত্রী। আমাদের কাছ থেকে হ্যাঁ না ভোট নিতে হবে এই নির্বাচনের আগে। এর আগে কোনো নির্বাচন হইতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা এবং সংবিধানে যদি জায়গা না পায়, নির্বাচন হইতে পারে না, আমরা হইতে দেব না। জনগণ আমাদের কাছ থেকে ভোট নিতে হবে, হ্যাঁ না ভোট দিয়ে আমরা জানাবো। কারণ ওই 4 দিন আমরা ছিলাম এই দেশের মালিক। আর এমনি তো সংবিধানে বলা আছে জনগণই এই দেশের মালিক, বারবার এই বাণীটা শোনানো হয়। তাহলে জনগণের হ্যাঁ না ভোট না নিয়া কোনো নির্বাচন হবে না, এটা মাথায় রাখেন। আর যদি নির্বাচন করতে চান আমাদেরকে বাদ দিয়া, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্রকে সংবিধানে স্থান দেন এবং নতুন পদ্ধতিতে নির্বাচনে আসেন। স্থানীয় নির্বাচন আগে করেন। কেন স্থানীয় নির্বাচন আগে করতে চায় না জানেন? এই যে ডাকসু নির্বাচনে যা দেখছেন ওই একই ব্যাপার হবে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত রায়টি হোক, যে ফলাফল আসবে ভাই ওই ঢাকার ডাকসুর মতোই আসবে, কাছাকাছি আসবে, এটা মাথায় রাখবেন। সারা বাংলাদেশের যেখানেই নির্বাচন হবে একই ফলাফল হবে, কারণ মানুষ পরিবর্তন চায়, নতুন কিছু চায়। দেখেন মাঝখানে আমরা ডক্টর ইউনূস স্যারকে অনেক রকম ভুল বুঝছি বা অনেক রকম কথা বলছি। আমরা বলতে আমি না, আমার সবসময় বিশ্বাস ছিল, অনেকেই বলছে ওনাকে সন্দেহ চোখে দেখছে যে উনি লন্ডনে হাত মিলাইয়া ফেলাইছে।
ভাই একটা গল্প বইলা আমি ভিডিওটা শেষ করে দেই। এই গল্পটা আপনারা অনেকেই জানেন, তবুও বলি। এক লোকের একটা গ্যান্ডারি ক্ষেত ছিল। গ্যান্ডারি ক্ষেত মানে জানেন, আখ ক্ষেত, ঢাকাইয়া ভাষায় বলে গ্যান্ডারি। বেশ লম্বা লম্বা হয়েছে, মোটা তাজা। এখন ওই গ্রামের 3 ছেলে, 3 বন্ধু, একজন হিন্দু ওর নাম ওমর, একজন মুসলমান ওর নাম আকবর, একজন খ্রিস্টান ওর নাম অ্যান্থনি। ওমর, আকবর, অ্যান্থনি ওই গ্যান্ডারি ক্ষেতের ভিতরে ঢুইকা কাইটা কাইটা গ্যান্ডারি খাইতেছে। মালিক যখন আইছে, এই 3 জনে মিলা মালিকরে দাবরানি দিয়েছে, যা বেটা সর, খামুই তো, কি করতে পারবি। মালিক চলে গেছে। এরপরে মালিক করছে কি জানেন, আকবর আর অ্যান্থনিকে ডাকছে দাওয়াতে, চায়ের দাওয়াতে। ওমরকে ডাকে নাই, মাথায় রাখেন। আকবর আর অ্যান্থনিকে বুঝাইছে, দেখো অ্যান্থনি, তোমাদের ধর্মের পরেই আমাদের ধর্ম, 500 বছর আগে আর পরে। আমাদের নবীর আগেই তোমাদের নবী আসছিল এই পৃথিবীতে। আমাদের ধর্ম তোমাদের ধর্ম, ভাই ভাই, চলো তোমরা 2 জন মিলা এই গ্যান্ডারি খাইবা। কিন্তু ওরে কেন নিবা? ওমরে নিতে পারবে না, ওরে বাদ দিয়া ওরে কিন্তু আনবা না, তাইলে আমি কোনো বাধা দিব না। আকবর আর অ্যান্থনি তখন ভাবলো, ভালোই তো, ওমরে বাদ দেবো। পরের দিন ওমরে বাদ দিয়ে ওরা 2 জন আইছে, 2 জনে মিলা খাইছে, পেট ভইরা চইলা গেছে। রাত্রেবেলা আকবরকে ডাকছে চায়ের দাওয়াতে। ওই যে গ্যান্ডারির মালিক অ্যান্থনিকে ডাকে নাই। আকবরে বুঝাইলো, তুমি আমি মুসলিম মুসলিম ভাই ভাই, তুমি কেন ওই খ্রিস্টানরে নিয়ে আসো? এর আগে ওমরে নিয়ে আইছিল, ও হিন্দু, ওরে বাদ দিছো, এরও বাদ দাও। এরে বাদ দিয়া তুমি একা একা আসো, পেট ভইরা খাও, বাল বাচ্চার জন্য নিয়ে যাও, ওরে তুমি আনতে পারবা না। বুদ্ধিটা মাথায় নিছে, আরে ভালোই তো, আমার বাল বাচ্চার জন্য পামু। ওই অ্যান্থনির এসে বাদ দিছে, যাই বেটা তোরে নিমু না, যা সর, আমি যাবো একা। ও একা খাইতে আইছে। একা আইসা ওই গ্যান্ডারির মধ্যে হাতটা যখন দিছে, ধাবাস করে একটা বাড়ি ওই মালিকের। এই নড়াচড়া কম, চান্দি গরম, ফাটায় ফালামু। বেটা আমারে বোকা পাইছো, তোমরা 3 জন মিলে আমারে দাবরানি দিছো, আজকে তুমি একা। একা পায়া ইচ্ছা মতো পেদানি দিছে, বুঝছেন? এইটা হলো রাজনীতি। রাজনীতি এইভাবে ওই যে একা একা বসে না, এরে নিয়ে বসে, ওরে নিয়ে বসে, ওরে নিয়ে বসে, এই বসা বসির মধ্যে বুঝছেন সবাই সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে কি জানেন, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এটাই সময়। আরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের চেয়ে সবচেয়ে বড় চিন্তা কার জানেন? ডক্টর ইউনূস স্যারের। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, এদেরকে নিয়ে চিন্তা করি। আরে সবচেয়ে বড় চিন্তা তো ডাক্তার ইউনূস স্যার নিজের নিয়ে করে। হ্যাঁ, ওনার এত বড় প্রতিষ্ঠান, এই বাংলাদেশে গ্রামীণের প্রতিষ্ঠান, এবং উনি তো অবৈধ একটা সরকার, তাই না? বিপ্লবের মাধ্যমে আইছে, জোর কইরা আইছে। তার মানে উনার বৈধতা লাগবে। উনি যদি উনার বৈধতা আদায় করতে না পারে, উনিও তো ঝুলবে। উনার এই চিন্তা নাই, বুঝছেন? গল্পটা ওই জন্যই বললাম, উনি কিন্তু ওনার মতো খেলে যাচ্ছে। দুনিয়ার মাঠের খেলোয়াড় তো ভাই, দুনিয়ার মাঠের খেলোয়াড়। আর আপনারা কেমন খেলোয়াড় দেখেন। আপনারা বলেন শেখ হাসিনার দল ছাত্রলীগ শিবিরকে পাশ করে দিছে, জামাত ইসলামের সাথে হাত মিলায় ফেলাইছে। তার মানে দিল্লি না, পিন্ডি না, না অন্য কোন দেশ, সবাই আগে আমার বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ভিতরে তাইকা পিন্ডি আর দিল্লি যে এক হয়ে গেল, এই যে পাকিস্তানিরা পাশ হয়ে গেল, আপনারা বাংলাদেশে থেকে কি করছেন, কি ফেলাইছেন? আপনারা কেন বুঝতে পারলেন না? আপনারা অনেকেই বলেন 16 কোটি টাকা দেওয়া হয়েছে, 50 কোটি টাকা খরচ করা হয়েছে। টাকা কি আপনাদের কাছে কম ছিল? আপনারা খরচ করলেন না কেন? আচ্ছা ঠিক আছে, ডাকসুর নির্বাচনও করতে পারেন নাই। ডাকসুর নির্বাচনে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাল ছাইরা দিতেন। মাল ছাড়লেও কাজ হবে না, কারণ মানুষের মনের মধ্যে বুঝছেন নতুন বাংলাদেশ জায়গা উঠছে। শুধু বাংলাদেশের মানুষের মধ্যে না ভাই, আশেপাশের দিকে তাকায় দেখেন, সব জায়গায় কিন্তু প্রতিবাদ হচ্ছে, বিপ্লব ডে বাই ডে ছড়ায় যাচ্ছে। কয়দিন আগে দেখেন নাই ব্লাড মুন, রক্তাক্ত চন্দ্র, এই চাঁদ লাল হয়ে গেছিল। ঠিক তেমনি দেখবেন এই দেশও একদিন লাল সূর্য উঠবে। হয়তো একটু দেরি হবে, দেরি হলেও কিছু যায় আসে না। যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। বিএনপি কিংবা ছাত্রদল আত্মসমালোচনা না করে, আপনারা জানেন যে বিএনপির কেন্দ্রীয় একজন নেতা মির্জা আব্বাস, তিনি একটা ডেলিভারি দিয়েছেন। তিনি বলেছেন যে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের এই যে বিশাল বিজয়,
এত ভোট আসলো কোত্থেকে, এটি হলো তার প্রথম প্রশ্ন। পরক্ষণেই তিনি নিজেই সেই প্রশ্নের জবাব দিচ্ছেন যে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে আঁতাত করে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়েছে। আর তার এই ডেলিভারি, তিনি যেহেতু বিএনপির শীর্ষ নেতা, এই ডেলিভারি সকলেই দিচ্ছে। তো যাই হোক, আমরাও তো একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি যে ছাত্র শিবিরের এই ভূমিধস বিজয় কেন অর্জিত হলো, আর ছাত্র দলই কেন এইরকম বিশাল ভরাডুবিতে পড়ল, এর একটা বিশ্লেষণ আমরা করেছি। কিন্তু বিএনপি কি আমাদের কথায় কান দিচ্ছে? না, কান দিচ্ছে না। কেন? বিএনপির যে সমস্ত নেতা নেত্রীরা টকশোতে কথা বলে তাদের একজন হচ্ছেন নীলুফার চৌধুরী মনি। তিনি সভ্য শান্ত একজন বিএনপির নেত্রী বলেই আমরা জানি, কিন্তু আমরা তার মুখেও সেই আওয়ামী ন্যারেটিভ দেখলাম। তিনি দেখলাম কোনো একটা বিএনপির সমাবেশ হোক আর কোনো একটা মিটিং হোক, সেখানে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে ডাকসুতে শিবির জয়লাভ করেছে, হ্যাঁ, স্বাধীনতা কি 1971 সালের পরাজিত শক্তির জয় হয়েছে, তারপরে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে শিবির জয়লাভ করেছে, আমাদেরকে পরবর্তী নির্বাচনে এই সমস্ত ষড়যন্ত্রকে ভেঙ্গে দিয়ে জয়লাভ করতে হবে। তো তার মানে কি? তার কথার মধ্যে আপনি কি পেলেন? মানে বিএনপির একজন সভ্য শান্ত নেত্রী, তিনিও আওয়ামী ন্যারেটিভে কথা বলছেন, আমাদের কথা কান করছেন না। 71-এর পরাজিত শক্তি বলেন, তারা যদি 71-এর পরাজিত শক্তি হয় তো তাদের সাথে এতদিন জোটবদ্ধভাবে রাজনীতি কেন করলেন? ওই আলোচনা করতে গেলে তো অনেক দূর যাওয়া যায়, এটা নিয়ে তো অনেক কথা বলেছি, তাই না? 71-এর পরাজিত শক্তিদেরকে আপনাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, তিনি 12 জন স্বাধীনতা বিরোধীকে তার ক্যাবিনেটে জায়গা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী সহ। তো প্রথমত মানে সবার আগে স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসিত করেছিলেনই তো আপনাদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জিয়াউর রহমান, তাই না? এটা তো ভুলে গেলে চলবে না। তারপরে যখন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন, তখন জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ তো তিনিই করে দিয়েছিলেন। বিএনপির অনেকেই মনে করেন যে জামাতের প্রতি জিয়াউর রহমান করুণা করেছিলেন, আসলে তা না। এটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সেখানে ভিন্ন মত থাকবে, বিভিন্ন দল থাকবে। তারই ধারাবাহিকতায় জামাত ইসলামীও নিবন্ধন পেয়েছিলেন জিয়াউর রহমানের আমলে। তো তাহলে 71-এর পরাজিত শক্তিকে রাজনীতি করার সুযোগ তিনিই করে দিয়েছিলেন। তার ক্যাবিনেটে 12 জন 71-এর পরাজিত শক্তির কর্ণধার যারা ছিলেন তাদেরকে ক্যাবিনেটে জায়গা করে দিয়েছিলেন। 1991 সালে তাদের দলের চেয়ারপারসন, তিনি এখনো বেঁচে আছেন, এই পরাজিত শক্তিদের 18টি আসন নিয়ে সরকার গঠন করেছিলেন। তারপরে এই পরাজিত শক্তিদের ফর্মুলায় আপনার 1996 সালে নির্বাচন হলো, এই পরাজিত শক্তিদের ফর্মুলাই তিনি মেনে নিলেন, বেগম খালেদা জিয়া মেনে নিয়ে নির্বাচন দিলেন 1996 সালে। পরবর্তীতে এই পরাজিত শক্তিদের সাথেই আবার 4 দলীয় জোট করে নির্বাচন করলেন, নির্বাচনে জয়লাভ করলেন। 2 জন পরাজিত শক্তিকে, তথাকথিত পরাজিত শক্তিকে ক্যাবিনেটে জায়গা দিলেন 3টা মন্ত্রণালয়ের। প্রায় 2 যুগ এই পরাজিত শক্তির সাথে একজোট হয়ে রাজনীতি করলেন। সেই দলকে যে এখন পরাজিত শক্তি বলেন, মনিয়াপা, আপনাদের লজ্জা শরম আসলেই কি হিমালয়ের মতো? আপনাদের লজ্জা কি একটুও নাই? এতটা নির্লজ্জ আপনারা কেন? মানে আপনাদের কি কোনো ক্রিয়েটিভিটি নাই? ওই আওয়ামী ন্যারেটিভ, ওই ভারতীয় ন্যারেটিভ সামনে আনেন জামাতকে ঘায়েল করার জন্য। আর কি কোনো মানে বয়ান, আপনারা কি কোনো বয়ান তৈরি করতে জানেনই না আসলে? এটাই হয়তো বাস্তবতা। রাজনৈতিক কোনো বয়ান তৈরির মতো জ্ঞান আপনাদের দলে আসলেই কারোর আছে বলে আমার কাছে মনে হয় না। যার মানে ক্রিয়েটিভিটি নাই,
যার উদ্ভাবনী ক্ষমতা নাই তিনিই কিন্তু নকল করেন, তিনিই কিন্তু কপি করেন, তিনিই কিন্তু হাইজ্যাক করেন, তিনি আরেকজনকে ফলো করেন। এটাই কিন্তু আমরা দুনিয়ায় দেখে আসছি। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনাদের দলের কোনো নেতার রাজনৈতিক বয়ান তৈরির মতো ক্ষমতা নাই। সঙ্গত কারণেই বিরোধী দলকে মোকাবেলা করার জন্যে ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদদের কাছ থেকে ন্যারেটিভ আপনাদেরকে ধার করতে হয়, বা হাইজ্যাক করতে হয়, কিংবা কপি করতে হয়, বা নকল করতে হয়। খুবই দুঃখজনক। এত সমালোচনার পরেও সেই একই ন্যারেটিভ আপনারা সামনে আনলেন। আর কি, ছাত্র শিবির ষড়যন্ত্র করে বিজয় পেয়েছে। মানে কেউ রাজনৈতিক ক্যাম্পেইন করে, সুস্থ ধারায় রাজনীতি করে, জনগণের মন জয় করে, ছাত্র ছাত্রীদের মন জয় করে তাদের রায়ের মাধ্যমে জিতে আসা, এটাকে কি আপনি ষড়যন্ত্র বলছেন মনিয়াপা? মানে একটা রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক বয়ান দিয়ে, তারা তাদের রাজনৈতিক কৌশল দিয়ে ভোটারদের মন জয় করে তাদের দেওয়া রায়ে জয়লাভ করাকে আপনি ষড়যন্ত্র বলছেন। কিন্তু একই কায়দায় যদি আপনারা জয়লাভ করে আসেন, তাহলে কি জামাত ষড়যন্ত্র বলতে পারে? না। কেন বলবে? আপনারা যদি আপনাদের মানে রাজনৈতিক বয়ান দিয়ে জনগণের মন জয় করে জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসেন, এখানে তো ষড়যন্ত্রের কোনো গন্ধ আছে বলে আমি মনে করি না। ষড়যন্ত্র তো আপনারাই করছেন। এই যে জাকসুতে গেলেন, জাকসুতে আপনাদের অ্যাক্টিভিস্ট সহ বিএনপি এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মিলে 4 জনকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ষড়যন্ত্রের মাধ্যমে জয়টা ছিনিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনারা হয়তো জানেন যে নিয়মতান্ত্রিক পন্থায় যদি জাকসুতে ডাকসুর মতো নির্বাচন হয়, তাহলে আপনাদের আবারও হয়তো ভরাডুবি হবে। এজন্যই হয়তো এদেরকে পাঠিয়েছেন, ষড়যন্ত্র করার জন্য। আপনারাই বরং ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র কাকে বলে? আমার কাছে কেন জানি মনে হয় যে আপনারা ষড়যন্ত্রের সংজ্ঞাও ভুলে গেছেন, অথবা ষড়যন্ত্রের সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছেন। আমার ছাত্র জীবনের কিছু কথা মনে পড়ে। ছাত্র জীবনে তো ধরেন ভালো ছাত্র, মন্দ ছাত্র, মিডিয়াম ছাত্র, অনেক ধরনের ছাত্র থাকে। তো আপনারা জানেন যে আমাদের দেশে কেন্দ্রীয় যে পরীক্ষা হয়, দাখিল, আলিম, ফাজিল, কামিল বা এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, এ সমস্ত পরীক্ষায় অনেক সময় নকল টকল হয়, তাই না? ছাত্র জীবনে আপনারা যারা ছাত্র ছিলেন বা এখনো আছেন, এটার সাথে আমরা যারা ছাত্র আমরা পরিচিত। তো ওই সময় আপনার দেখা যেত যে যারা দুর্বল ছাত্র, হ্যাঁ, তারা তো লেখাপড়া করে একেবারে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাশ করা তাদের দ্বারা সম্ভব না, তাই না? তো এই জন্যে তাদেরকে নকল করে তারপর রেজাল্টটা ছিনিয়ে নিতে হয়। এটাকে বলে ষড়যন্ত্র। অর্থাৎ আপনি পড়াশোনা করে পাশ করে আসতে পারতেছেন না, এই জন্যেই আপনার নকল করে পাশ করতে হবে। যে পড়াশোনা করে পাশ করে তার এই পাশটাকে যদি আপনি ষড়যন্ত্র বলেন, তাহলে তো নকল করাটাই হচ্ছে রিয়াল ওয়েতে পাশ করিয়ে আসা, তাই না? আপনার কথাই কিন্তু সেটাই বোঝা যায়। নকল করাটা হচ্ছে ষড়যন্ত্র, আর পড়াশোনা করে পাশ করে আসা হচ্ছে রিয়াল মেধার ভিত্তিতে পাশ করে আসা। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনারা মানে ষড়যন্ত্রের সংজ্ঞাটা চেঞ্জ করে দিয়েছেন। মানে কারচুপি করে শেখ হাসিনার মতো নির্বাচনের আগের রাত্রে ব্যালট বাক্স ভর্তি করে ষড়যন্ত্রের মাধ্যমে পাশ করে আসবেন, এটা হলো আপনাদের রিয়াল ওয়েতে পাশ করা। আর মানে রাজনৈতিক ন্যারেটিভ, রাজনৈতিক বয়ান তৈরি করে ছাত্র জনতার বা জনগণের মন জয় করে তাদের দেওয়া ভোটে জিতে আসা, এটা আপনাদের কাছে ষড়যন্ত্র মনে হয়। আমি দুঃখিত। আসলেই ওই যে আমি কালকে না কবে একটা পোস্ট দিয়েছিলাম যে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো।
বিএনপি আসলে এই নীতিতেই বিশ্বাসী, তারা কারোর পরামর্শ নেয় না। আপনি দেখেন মির্জা আব্বাস সাহেব যে কথাটা বললেন যে শিবির এত ভোট পাইল কোথায়, শিবির ন্যারেটিভ উৎপাদন করেছে, রাজনৈতিক বয়ান তৈরি করেছে এবং সেই বয়ান ছাত্র জনতাকে বোঝাতে সক্ষম হয়েছে, সেই বয়ান দিয়ে ছাত্র জনতার হৃদয় জয় করেছে। এই জন্যই ছাত্র জনতা তাদেরকে ভোট দিয়েছে। যদি তারা ছাত্রলীগের সাথে আঁতাত করেই থাকে তাহলে জগন্নাথ হলে কেন সাদিক কায়েম 10টা ভোট পেল? সেখানে তো আপনাদের জয় জয়কার। তার মানে আপনারা যে আওয়ামী বয়ান, ইন্ডিয়ান বয়ান সামনে এনে ছাত্রলীগের ভোট কাটার চেষ্টা করেছেন, এটা তো নতুন না। আপনারা অবশ্য সফলও হয়েছেন। আপনারা ভারতীয় এবং আওয়ামী বয়ান সামনে এনে রাজনীতি করে ছাত্রলীগের ভোট টানতে সক্ষম হয়েছেন। এটাই তার প্রমাণ যে জগন্নাথ হলের সিংহভাগ ভোট আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী, ভিপি প্রার্থী, জিএস প্রার্থী তারা কিন্তু ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। এই জায়গায় কিন্তু আপনারা সফল, কিন্তু অন্য জায়গায় আপনাদের ভরাডুবি হয়েছে। আর আপনারা বলছেন যে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে আঁতাত করে জয় পেয়েছে। যদি তাই হয় তাহলে গত 1 বছরে মানে আওয়ামী মুখপাত্র হিসাবে অনলাইনে সরব যে ব্যক্তিটা, তার নামটা আমি নিতে চাই না, ওই যে হারপিক প্রেমিক আর কি, যিনি হারপিককে খুব ভালোবাসেন, তো উনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। আপনি দেখেন নাই মির্জা আব্বাস সাহেব? নির্বাচনের আগের দিন উনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আগামীকালকে নির্বাচন, এই নির্বাচনে যদি শিবির জিতে যায় তাহলে আমরা হেরে যাব, আপনারাও হেরে যাবেন। বিষয়টা মাথায় রাখবেন প্লিজ, শিবিরকে জিততে দিয়েন না। তো আওয়ামী লীগের এই মুখপাত্রের এই বক্তব্যে বোঝা যায় যে ছাত্রলীগের সাথে আঁতাত যদি কেউ করেই থাকে সেটা ছাত্র দলই করেছে, ছাত্র শিবির করে নাই। তো এই যে 2টা প্রমাণ আসলেই আল্লাহ তাআলার ফয়সালা। আমাদের অনেক ভাই বলেছেন যে নায়েব ভাই, জগন্নাথ হলের শিক্ষার্থীরা এটা কি করলো, তারা কেন শিবিরকে বয়কট করলো? তা আমি উত্তরে বলেছি যে আসলে এটা আল্লাহ তাআলারই হয়তো একটা প্ল্যান, যে মির্জা আব্বাস সাহেবের এই ন্যারেটিভের জবাব হচ্ছে জগন্নাথ হল। আমাদের জবাব দেওয়ার দরকার নাই, জগন্নাথ হলই কিন্তু আগেই জবাব দিয়েছে যে মির্জা আব্বাস এমন মন্তব্য করবে, আর সেই মন্তব্যের জবাব জগন্নাথ হল আগেই দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলাই হয়তো প্ল্যান করে ওই হারপিক প্রেমিককে নির্বাচনের আগের দিনে এই বার্তাটা মিডিয়ার সামনে এনেছেন বা জনগণের সামনে এনেছেন। আগেই কিন্তু মির্জা আব্বাসের এই বক্তব্যের জবাব, এই ন্যারেটিভের জবাব কিন্তু আগেই ওই হারপিক প্রেমিক দিয়ে দিয়েছেন। এরপরেও তিনি ওই ডেলিভারিটা দেওয়ার পর বিএনপি, যুবদল, ছাত্রদল, শিবিরে ওই একই বয়ান সকলেই খুব সুন্দর করে মুখস্থ করে সবাই তাদের মতো করে ডেলিভারি দিচ্ছে। তো যাই হোক, বিষয়টি হলো যে তারা এখনো বুঝতেছে না যে আওয়ামী লীগ এবং ভারতীয় বয়ান এখন আর বাংলাদেশে কাজ করবে না, ভবিষ্যতে কোনো নির্বাচনে এটা কাজ করবে না। বাংলাদেশের যারা বুদ্ধিজীবী টাইপের, মানে যে ডাক্তার জাহেদ, তারপরে বিএনপি মনা কিছু বুদ্ধিজীবী আছে, অনেকেই আছেন টকশোতে কথা বলেন, টকশো ফাটান, তাদের যে বিশ্লেষণ, তাদের যে অ্যানালাইসিস, এটা কিন্তু সেই 1991, 1996, 2001, 2008 কেন্দ্রিক বিশ্লেষণ। কিন্তু ওই বিশ্লেষণ আর কাজে দেবে না। কারণ হচ্ছে কি, আগামীতে আমাদের যে নিউ জেনারেশন, আপনারা জানেন যে প্রায় 4 কোটি ভোটার হচ্ছে আমাদের
নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম যাই বলি। তো এই 4 কোটি ভোটারের রায়ের উপরে নির্ভর করবে আগামীতে কোন দল সরকার গঠন করবে। তো এটা বারবার বিএনপিকে বলা হয়, কিন্তু বিএনপি অহংকারেই উল্টে পড়ে। এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন ছাত্র শিবিরের পক্ষে লেখালেখি করছিলাম, ভিডিওয় কথা বলছিলাম, তখন তারা অহংকারে জ্বলে পুড়ে মরতেছিল। আহা, শিবিরই জিতে আসতেছে, এইভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো। এখন দেখেন এমন ভরাডুবি হয়েছে ছাত্র দলের, একটা পদেও তারা জিততে পারেনি। আবার বলতেছে তোমরা আগামীতে সরকার গঠন করবা। তারপরে আরো কত তুচ্ছ তাচ্ছিল্য, সব দল মিলেও, সব ইসলামী দল মিলেও 10%-এর বেশি ভোট পাবে না। সব ইসলামী দল মিলেও বড় জোর 10টি আসন পাইলেও পাইতে পারে। আর কেউ কেউ তো বলেছেন আগামীতে জামাত ইসলামী কোনো আসনেই জিততে পারবে না, বড় জোর 1-2টা পাইলেও পাইতে পারে। এই যে অহংকারগুলো আপনারা করেছেন, এই যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এই যে অবজ্ঞা করেছেন, রেজাল্ট পেয়েছেন কিনা? আরে ভাই, পরশুদিনও আপনারা বলেছেন, ছাত্র শিবিরের ভিপি হবে, পরশুদিনও বলেছেন। আরো কত কথা। অহংকারের পতন হয়েছে তো, মানে এমন পতন হয়েছে যে জয়ের স্বাদই আপনারা পান নাই। অথচ এত বড় একটি ছাত্র সংগঠন, এই ভরাডুবির পিছনে বড় কারণ হচ্ছে ওই আওয়ামী ন্যারেটিভ। নতুন ন্যারেটিভ সামনে আনেন, যে ন্যারেটিভ তরুণ প্রজন্ম পছন্দ করে। পুরাতন ন্যারেটিভ কাজ করবে না, ছাত্রীদের মাঝেও কাজ। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে বিএনপি নেতার এই কথাটাও একটা অযৌক্তিক কথা। তিনি যে কথাটা বলেছেন ছাত্রলীগ ভোট দিয়েছে, এই কথাটা বলা হয়তো বা নিজেদের বলবো অবস্থান দুর্বল বলা প্রমাণ করা ছাড়া আর কিছুই না। এই কথাটা বলে তিনি নিজেদের অবস্থান এবং দুর্বলতা দেখিয়েছেন। তো বিএনপি আসলেও কি করছে? বিএনপি আসলেও সবকিছুতে তারা চাঁদাবাজি করছে। আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগকে যেভাবে অপছন্দ করতো, ওইভাবে বিএনপিকে অপছন্দ করছে। আপনি দেখেন 2023 সালে 22 সালে যদি নির্বাচন হতো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কিন্তু ছাত্রদল জিততো বা বিএনপি জিততো। কিন্তু এখন আওয়ামী লীগ নাই, তাহলে এখন বিএনপি কেন জিততে পারতেছে না? এখন বিএনপি কেন এই অবস্থা হয়েছে? কারণ এই 1 বছরে মানুষ বিএনপির অবস্থা দেখেছে, এই 1 বছরে বিএনপির বিভিন্ন রকমের অপকর্ম মানুষ দেখেছে। আর বুঝতে হবে যে মানুষ এখন সবাই মোবাইল চালা। আপনি কি বলছেন আর কি করছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু কিন্তু বের হয়ে যাচ্ছে। রাস্তার ভিখারিরাও এবং ভুয়া কাজের বড় ফোন চালায়, ফোনের মাধ্যমে তারা সবকিছু দেখতে পারে আপনারা কি করছেন। অতএব সোশ্যাল মিডিয়া বড় একটা শক্তি, এখানে আপনার টিকে থাকতে হবে এবং এখানে মানুষের কাছে বুঝাইতে হবে যে আপনি মানুষের জন্য কাজ করছেন। আপনারা তো বুঝানি না, বরং আপনারা যে অপকর্মগুলো করেন সেই অপকর্মগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়, কারণ আপনারা এত বড় বড় অপকর্ম করেন।